ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 2025-এ। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র খুবই ভালো হয়েছিল এবং গ্রামার পোর্শন এবং রাইটিং পোর্শনে যথেষ্ট ভালো হয়েছে। রাইটিং পোর্শনে শুধুমাত্র রিপোর্টটা কিন্তু এবছরে রিপিট হয়েছে। আমি বলেছিলাম যে রাইটিংয়ের উপরে জোর দিতে এবং প্রত্যেকটা রাইটিং ভালো করে প্র্যাকটিস করতে, কারণ শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করলে হয়তো সব ক্ষেত্রে কমন নাও পাওয়া যেতে পারে। তাই রাইটিংয়ের স্কিলটা যদি থাকে তাহলে ঠিকমতো সব ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়। যেহেতু আমাদের ক্লাসে বেসিক্যালি গ্রামার এবং রাইটিং নিয়ে আলোচনা হচ্ছে, সেই জন্য আমি মাধ্যমিক 2025-এর যে ইংলিশের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের যে গ্রামার পোর্শন এবং রাইটিং পোর্শনটা ডিটেলসে আলোচনা করে তার উত্তরপত্রগুলো একটা ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো নম্বর পাবে। আর আমি তোমাদের অ্যাডভাইস করছি যে পরবর্তীকালে আগামী বছরে যারা মাধ্যমিক দেবে তারা যেন গ্রামার রাইটিং ডিটেলসে তোমরা প্র্যাকটিস করো। বিভিন্ন রকমের রাইটিংগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি তোমাদের দক্ষতা বাড়বে। তখন আর শুধুমাত্র সাজেশনের উপর তোমাদের নির্ভর করতে হবে না, এবং তোমাদের যে রাইটিংই দিক না কেন তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। চিঠি লেখাটা কিন্তু হলো একটা আর্ট। বিভিন্ন ধরনের চিঠি লেখার জন্য জানতে হয় বিভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ডস ব্যবহার হয়, বিভিন্ন রকমের ফর্মাল কথাবার্তা ব্যবহার হয়, বিশেষ করে ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারে। ফর্মাল লেটার বলতে আমরা স্কুলে লেটার হতে পারে, কলেজের লেটার হতে পারে, বা ব্যাংকে লেটার হতে পারে, এডিটোরিয়াল লেটার হতে পারে ইত্যাদি। এগুলো স্কুল, কলেজ, বিভিন্ন দপ্তর, অফিস বা প্রত্যেকেরই অনেক অনেক কাজে লেগে থাকে। তাই লেটার লেখার জন্য বেশ কিছু নিয়মকানুন, বিশেষ করে ইংলিশটা খুব জানার দরকার হয়, তা নাহলে লেটার লেখা যায় না। একটা দুটো লেটার লিখে কোনো সাজেশন হিসেবে লেটার শিখলেই চলবে না। বিভিন্ন ধরনের লেটার লেখার জন্য বিভিন্ন ধরনের ইংলিশ জানতে হবে। আর তাই আমরা নিয়ে এসেছি এ ধরনের একটা ফর্মাল লেটার। আজকে এখানে আমরা আলোচনা করব একটা লেটার, যে লেটারটা অফিসে লেখা হচ্ছে, একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে লেখা হচ্ছে লেটারটা। এবং এটা যে রাস্তাঘাটের ময়লা, কোনো একটা এলাকার যে ময়লা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, বা ময়লা আবর্জনা যে সেখানে জমে থাকে, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে এই লেটারটা লেখা হচ্ছে। তাহলে এসব আগে আমি লেটারটাকে আলোচনা করছি, কারণ লেটারগুলো লেখার জন্য বেশ কিছু ট্রান্সলেশন মারফত লেটারটাকে শেখা দরকার আছে, বেশ কিছু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে। সেগুলো আগে আলোচনা করছি। ফরম্যাটটা তো খুব কম সময়ে শিখে নেওয়া যাবে, এবং লেটারের ফরম্যাট আমি তোমাদেরকে বলে দেবো সবশেষে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এসো আলোচনা করে নিয়ে যাক লেটারের ট্রান্সলেশনগুলো। লেটারটা কাকে অ্যাড্রেস করে লিখবো সেটা লেখার পরে আমরা এইভাবে লেটারটা শুরু করব। দেখো এখানে আমরা লিখেছি যেটা, it is to intimate you that we, the residents of Chandanagar Khalishani area, are suffering for the irregular clearance of garbage in our area. এই যে ছোট্ট একটা প্যাসেজ মতো আছে, দুটো তিনটে লাইনে, দেখো ইট ইজ টু ইন্টিমেট ইউ, এটা আপনাকে জানানো হচ্ছে। যে এটা মনে রাখবে তোমরা, এই কথাটার মানে হচ্ছে ইট ইজ টু ইন্টিমেট ইউ, মানে এটা আপনাকে জানানো হচ্ছে। এটা একটা ফর্মাল ভাষা, এরকমভাবে ভাষাটা ব্যবহার করতে হবে। দ্যাট উই, এই যে উই এর পরে বলা হচ্ছে, দেখো দ্য রেসিডেন্টস, উই কথাটা বলার পরেই কিন্তু বলা হচ্ছে দ্য রেসিডেন্টস অফ চন্দননগর খালিশানি এরিয়া, মানে এই এলাকার আমরা যে রেসিডেন্টস, এই দেখো এখানে উই বলার পরেই কিন্তু দ্য রেসিডেন্টস অফ চন্দননগর খালিশানি এরিয়া, মানে চন্দননগর খলিশানি অঞ্চলের বাসিন্দাদেরকে বলা হচ্ছে। সেই কারণে এখানে একটা কমা দিয়ে এটা লেখা হয়েছে যে চন্দননগর খলিশানি অঞ্চলে যে বাসিন্দারা, তারা কি হচ্ছে, আর সাফারিং ফর দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। আমরা সাফার করছি, মানে আমরা ভুগছি কিসের জন্য না, ফর দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত, আর ক্লিয়ারেন্স মানে হচ্ছে পরিষ্কার করা, অফ গার্বেজ জঞ্জাল পরিষ্কার করা। তাহলে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার করার জন্য আমরা ভুগছি ইন আওয়ার এরিয়া, আমাদের এই এলাকাতে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তোমরা বুঝতেই পারছো। আর সাফারিং আছে, এই আরটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, এবং সাফারের সঙ্গে আইএনজি যোগ করে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথাটা লেখানো হয়েছে, উই আর সাফারিং। এই যে ছোট্ট প্যাসেজটা আমরা এখানে লিখলাম, এই ছোট্ট প্যাসেজটা কিন্তু এখানে বলা যেতে পারে একটা ইন্ট্রোডাকশন হিসেবে প্রথম প্যারাটা দিলাম। এটা কিন্তু প্রথম প্যাসেজে লিখতে হবে, লেটারের প্রথম প্যাসেজটাতে কিন্তু আমরা এরকম একটা প্যারা দিয়ে দেবো। এই ধরনেরই আমরা ফরম্যাটটা ব্যবহার করে, এবং আমাদের যে সমস্যাটা সেটা কিন্তু এর সঙ্গে আমরা লিঙ্ক করে দেবো, এই প্যাসেজের সঙ্গে কিন্তু আমরা লিঙ্ক করে দেবো বা জুড়ে দেবো। অর্থাৎ এখানে গার্বেজ অনিয়মিত বা জঞ্জাল অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন যে প্রবলেম রয়েছে, অন্য জায়গায় কিন্তু অন্য কিছু হতে পারে। কোথাও রাস্তা ভেঙে যাওয়ার প্রবলেম হতে পারে, বা কোথাও জল নিয়মিত না সরবরাহ করার বা জল না পাওয়ার সমস্যা হতে পারে। এটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হতে পারে, সেভাবে আমাদেরকে এই প্যাসেজের সঙ্গে সেটাকে লিঙ্ক করে দিতে হবে।
এবার আসছি আমরা এর পরের প্যারাটাতে। দেখো এর পরের প্যারাটাতে আমরা মেইন জিনিসগুলো বলবো, আমাদের যে মেইন সমস্যা এখানকার ট্রান্সলেশনগুলো দেখো। দ্য গার্বেজ ভ্যাটস অলওয়েজ রিমেইন ফিলড উইথ দ্য হিপস অফ গার্বেজ। গার্বেজ ভ্যাটস বলতে যে পাত্রগুলো, যে জঞ্জালের যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলো অলওয়েজ রিমেইন সবসময় থাকে। অলওয়েজ মানে সবসময়, এটা একটা অ্যাডভার্ব। আর রিমেইন মানে হচ্ছে থাকা, সবসময় থাকা থাকে। ভ্যাটস আছে, এখানে প্লুরাল নাম্বার আছে, সেই কারণে কিন্তু এখানে রিমেইনস হলো না, রিমেইন হলো। অর্থাৎ ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস কিছু যোগ হলো না। এবং সেগুলো কিভাবে থাকে না, দেখো ফিলড উইথ হিপস অফ গার্বেজ, সেগুলো ভর্তি থাকে, সেই জন্য দেখো ফিলের সঙ্গে ফিলড ইডি যোগ করেছি আমরা। কিসের দ্বারা না, উইথ দ্য হিপস অফ গার্বেজ। হিপস মানে হচ্ছে স্তূপ, মানে স্তূপ হয়ে আছে, অনেক জঞ্জালের স্তূপ হয়ে আছে, সেই স্তূপের দ্বারা এই গার্বেজ যে ভ্যাটসগুলো সেগুলো ভর্তি হয়ে থাকে। অ্যান্ড এ পাঞ্জেন্ট, এখানে দেখো অ্যান্ড দিয়ে কিন্তু আর একটা সেন্টেন্সকে কিন্তু জোড়া হয়েছে, দুটো ছোটো ছোটো সেন্টেন্স কিন্তু অ্যান্ড দিয়ে এখানে জোড়া হয়েছে। এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু দুটো ছোটো ছোটো সেন্টেন্স লেখা যেত, কিন্তু আমরা অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্স লিখি, সে কারণে অ্যান্ড দিয়ে কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে জুড়ে দিই। দেখো অ্যান্ড এ পাঞ্জেন্ট অর্ডার, পাঞ্জেন্ট কথাটা মানে হচ্ছে তীব্র, আর অর্ডার কথাটা মানে হচ্ছে দুর্গন্ধ। ফিলস দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ, অর্থাৎ একটা তীব্র দুর্গন্ধ। পাঞ্জেন্ট অর্ডার কথাটা মানে হচ্ছে তীব্র তীব্র দুর্গন্ধ কি করছে না, আমাদের যে পরিবেশটা সেই পরিবেশটাকে ভর্তি করে দিচ্ছে। ফিলস দ্য অ্যাটমসফিয়ার। এরপরে প্যারাটা দেখো, আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস। আওয়ার লোকালিটি মানে আমাদের লোকালিটিটা কি হয়েছে, হ্যাজ বিকাম হয়ে গেছে, বিকাম মানে হচ্ছে হওয়া, হ্যাজ বিকাম দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস। ফ্লাইজ মানে হচ্ছে মাছি এবং মসকুইটোস মানে হচ্ছে মশা। তাহলে আর ব্রিডিং গ্রাউন্ড কথাটা মানে হচ্ছে জন্মস্থান, ব্রিড মানে হচ্ছে জন্ম দেওয়া, তাহলে ব্রিডিং গ্রাউন্ড কথাটার মানে হচ্ছে এখানে জন্মস্থান। তাহলে আমাদের এলাকাটা একটা সম্পূর্ণ মশা এবং মাছির জন্মস্থান হয়ে গেছে। কি কারণে না, ওই ময়লা জমার জন্য, ময়লা জমে থাকার জন্য এতটাই নোংরা হয়ে গেছে। এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, দেখো হ্যাজ আছে আর তার সাথে কিন্তু বিকাম আছে। বিকাম, এই যে ভার্বটা বিকামের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা হচ্ছে বিকাম, সে কারণে এখানে হ্যাজের পরে কিন্তু বিকাম হলো। হ্যাজ বিকাম দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস। দেখো তারপর এবার অ্যান্ড দিয়ে সেন্টেন্সটাকে জোড়া হয়েছে। অ্যান্ড দাস মানে এইভাবে ডিজিজেস আর স্প্রেডিং, এবং এইভাবে কি হচ্ছে, রোগ, ডিজিজ থেকে ডিজিজেস মানে অনেকগুলো রোগ, নিশ্চয়ই একটা রোগ নয়, অনেক রকম রোগ হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, ইত্যাদি রোগ। ডিজিজেস আর স্প্রেডিং, এবং এই রোগগুলো ছড়াচ্ছে। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, সুতরাং এখানে বোঝানো হচ্ছে যে এই কারণে এখানে রোগ ব্যাধি ছড়াচ্ছে। ঠিক তার পরের সেন্টেন্সে দেখো, মোর ওভার, মোর ওভার মানে হচ্ছে তার উপরে, মানে আরও, সেই মোর ওভার এ ডেড ক্যাট হ্যাজ বিন লাইং ইন আওয়ার লোকালিটি ফর 2 days। দেখো এখানে বলা হচ্ছে যে একটা মরা বেড়াল পড়ে আছে 2 দিন ধরে আমাদের এলাকাতে। তাহলে দেখো এখানে লাইং, LYING, এখানে অ্যাকচুয়াল ভার্বটা কিন্তু হচ্ছে LIE, লাই। লাই কথাটার মানে হচ্ছে পড়ে থাকা বা শুয়ে থাকা, ঠিক আছে, কিন্তু সেটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা যে কোনো কিছুর আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে লিখবো বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তখন তো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কিন্তু যখন এই LIE, লাই, এই লাই কথাটার সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করবো তখন সেটা কিন্তু এই রূপে হবে, সেটা কিন্তু LYING হয়ে যাবে, লাইং। সে কারণে স্পেলিংটা এখানে LYING হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এ ডেড ক্যাট, একটা মরা বিড়াল পড়ে আছে, হ্যাজ বিন লাইং ইন আওয়ার লোকালিটি ফর 2 days, 2 দিন ধরে পড়ে আছে, এবং যার জন্য কি হচ্ছে, অ্যান্ড এ ব্যাড স্মেল ইজ বিং এমিটেড। এখানে এমিট করার কথাটা এমিট মানে হচ্ছে নির্গত হওয়া বা ছড়ানো। তাহলে তার জন্য কি হচ্ছে, একটা ব্যাড স্মেল, একটা বাজে দুর্গন্ধ বা বাজে গন্ধ, ইজ বিং এমিটেড। দেখো এই যে পার্টটা আছে, ব্যাড স্মেল ইজ বিং এমিটেড, এই যে পার্টটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আছে। ওকে, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, সে কারণে বিং যোগ করা হয়েছে। আর এমিট কথাটা মানে হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে দেখো EMI ডাবল টি ইডি যোগ করা হয়েছে, এবং তার সঙ্গে আরেকটা টি বেড়ে যাবে, তাহলে এটা তখন ডাবল টি হয়ে যাবে। তাহলে ব্যাড স্মেল ইজ বিং এমিটেড, একটা বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে বা ছড়ানো হচ্ছে, এটা প্যাসিভে লেখা হয়েছে। মেকিং দ্য এনভায়রনমেন্ট আনসুটেবল ফর লিভিং, এবং সেটা কি করছে, আমাদের যে পরিবেশটা সেই পরিবেশটাকে একেবারে বসবাস করার অনুপযুক্ত করে তুলছে, সে কারণে করা হয়েছে। মেকিং দ্য এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশকে
অনুপযুক্ত করছে। কোনটা অনুপযুক্ত করছে? না এই ব্যাড স্মেলটা, এই ব্যাড স্মেলটা অনুপযুক্ত করে তুলছে বসবাস করার একেবারে। এখানে সবকটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, সেই কারণেই একটা একটা করে অক্সিলারি ভার্ব যোগ করা হয়েছে এবং মেইন ভার্বের সাথে দেখো আইএনজি যোগ করা হয়েছে, যেমন লাইং, তারপরে মেকিং ইত্যাদিগুলো। এই অবধি কিন্তু আমরা মেইন প্রবলেমসগুলোকে বলে দিলাম। এরপরে কিন্তু আমরা আসবো, এবার কিন্তু আমরা ক্লোজিং প্যারাগ্রাফে আসবো, এবং তার জন্য কীভাবে লিখতে হবে ক্লোজিং প্যারাগ্রাফটা দেখে নাও। এই দেখো এই সেন্টেন্সগুলো লেখা আছে, দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু রিমুভ দ্য ডেড ক্যাট। সে কারণে আমি আপনাকে রিকোয়েস্ট করছি। কাকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে? না মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে, বা কোনো একটা এলাকার যদি কাউন্সিলরকে লেখা হয় সেই কাউন্সিলর হতে পারে, মানে যাকে আমি আবেদনটা করছি বা যাকে অ্যাপ্লাই করছি তাকে লেখা হচ্ছে দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু রিমুভ দ্য ডেড ক্যাট। মানে আমি আপনাকে অনুরোধ করছি যে সরানো। কোনটাকে সরানো? ওই যে বিড়ালটা মরে পড়ে আছে সেই বিড়ালটাকে এই এলাকা থেকে সরানো যাতে আর দুর্গন্ধ না ছাড়ে। অ্যান্ড মেক অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ক্লিয়ারেন্স অফ গার্বেজ রেগুলারলি ইন আওয়ার লোকালিটি। এবং ব্যবস্থা করতে, মেক অ্যারেঞ্জমেন্ট মানে কিন্তু ব্যবস্থা করা। যখন আমরা কোনো কিছু করা আলাদাভাবে যখন বোঝানো হবে ইংরেজিতে, তখন কিন্তু আমরা মেক কথাটাকে ব্যবহার করে তারপরে কিন্তু আমরা নাউনটাকে ব্যবহার করতে পারি। দেখো মেক অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা, মেক মানে হচ্ছে করা। তাহলে মেক অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ক্লিয়ারেন্স মানে হচ্ছে পরিষ্কার, মানে অপসারণ। তাহলে ওই গার্বেজগুলোর অপসারণের বন্দোবস্ত করা রেগুলারলি, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন বা দুদিন। রেগুলারলি মিনস কিন্তু হচ্ছে সপ্তাহে বা মাসে নিয়মিতভাবে কোনো কিছু করাকে রেগুলারলি বোঝায়। এটা একটা কিন্তু অ্যাডভার্ব। দেখো রেগুলারের সাথে এলওয়াই যোগ করে লেখা হয়েছে, সুতরাং রেগুলারলি কথাটা কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে বা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, যে নিয়মিতভাবে যেন আমাদের জায়গাগুলোকে পরিষ্কার করা হয় ইন আওয়ার লোকালিটি। মানে গার্বেজগুলো পরিষ্কার করা হয় যেন আমাদের লোকালিটিতে নিয়মিতভাবে। তো এটা হয়ে গেল লেটারটার। অ্যাকচুয়ালি আমি ট্রান্সলেশনগুলো তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিলাম যে কীভাবে এই ট্রান্সলেশনগুলো ইংলিশগুলো বাংলা থেকে লিখতে হচ্ছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ফরম্যাটটা। এই ফরম্যাটে কিন্তু এই ফর্মাল লেটারগুলো লিখতে হবে। দেখো এই হচ্ছে তোমাদের মেন ফরম্যাট লেটারের। দেখো এখানে টু দ্য চেয়ারম্যান, চন্দননগর কর্পোরেশন, চন্দননগর, হুগলি, এটা হচ্ছে অ্যাড্রেস। আর কাকে লেখা হচ্ছে? না চন্দননগর কর্পোরেশনের চেয়ারম্যানকে লেখা হচ্ছে। সেম চিঠিটাই এখানে লেখা আছে। দেখো এখানে প্রথম যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, সেই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা এখানে দেওয়া হয়েছে, কী জিনিসটা সেটাকে বলা হচ্ছে। তারপরে দেখো আমরা যেটা বললাম মেইন প্যারাগ্রাফ, সেই মেইন প্যারাগ্রাফটা দেখো, এই মেইন প্যারাগ্রাফটা হচ্ছে এইটাকে আমাদের বুঝিয়ে দেওয়া হলো। এতটা হচ্ছে আমাদের মেইন প্যারাগ্রাফ। এরপরে দেখো আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ, যেটা দেখো এই ক্লোজিং প্যারাগ্রাফে আমরা বলেছি দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু রিমুভ দ্য ডেড ক্যাট, মানে শেষ প্যারাগ্রাফ যেটা আমরা বলছি সেটা। এটা লিখে দেখো আবার আমরা লিখেছি থ্যাঙ্কিং ইউ, একটা থ্যাঙ্কিং ইউ লিখতে হয়, ইউজ ফেথফুলি এটা লিখতে হয়। লেখার পরে আবার নেম, মানে যে লিখছে তার নামটা জাস্ট লিখে দেওয়া। তো এই হচ্ছে অফিসিয়াল লেটারের কিন্তু ফরম্যাট বা ফর্মাল লেটারের কিন্তু ফরম্যাট। আগে টু দিয়ে লিখতে হবে কাকে লিখছি, তারপরে বডিটা এভাবে লিখতে হবে, তারপরে এখানে ইউজ ফেথফুলি আজকাল এখানে লেখা হয়, অনেকে ডান দিকেও লিখে থাকে। এই যে ডান দিকে এই জায়গাটাতে ইউজ ফেথফুলি লিখতে পারে, আর আজকাল বাঁদিকে অনেক ক্ষেত্রে লেখা হয়, তাই বাঁদিকে লিখে দেখানো হয়েছে। আর তারপরে ঠিক নামটা লিখে দেবে, যে লিখছে তার নাম। তো স্টুডেন্টসরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে লেটার রাইটিং, ফর্মাল লেটার রাইটিং এর বেশ কিছুটা তোমাদের অনেকটা পরিষ্কার হয়েছে। এরপরে আরও বেশ কিছু ফর্মাল লেটার রাইটিং আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। অনুরোধ করছি প্রত্যেককে এই ক্লাসগুলো দেখতে, কারণ একটা লেটারে কিন্তু তোমরা কখনোই লেটার রাইটিং কখনোই শিখতে পারবে না। বিকজ ইংলিশ জানতে হবে লেটার লেখার জন্য, প্যারাগ্রাফ লেখার জন্য, রিপোর্ট লেখার জন্য, কারণ এটা কোনো ওভারনাইট ব্যাপার নয়। ইংলিশ জানলে তবেই কিন্তু তোমরা রাইটিং ঠিকঠাকভাবে লিখতে পারবে, সেটা যে কোনো রাইটিংই হোক না কেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সকলকে শেয়ার করো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এবং অনুরোধ রইল নেক্সট ভিডিওগুলো দেখার। ধন্যবাদ, ভালো থাকবে।